শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসই সামান্য 4.45 পয়েন্ট বা 0.08% হারিয়ে 5,375 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 767 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 19.61% কম। ব্যাংক খাতের ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক মূলত বাজারের পতনে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ওষুধ ও রসায়ন খাতে বেক্সিমকো ফার্মা ও কোহিনুর এবং চামড়া খাতের লেগাসি ফুটওয়্যার বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে, ফলে সূচক স্থিতিশীল থেকেছে। খাতভিত্তিক লাভ লোকসান অনুসারে চামড়া খাত সর্বোচ্চ 1.55% বৃদ্ধি পেয়েছে, টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.76% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ 0.82% পতন হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 11টি ছিল বিমা খাতের। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সমতা লেদার কমপ্লেক্স ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ মুনাফা করেছে। অপরদিকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। শ্যামপুর সুগার মিলস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। শীর্ষ দুটি সংবাদ চলতি 2025-26 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের জন্য রাজস্ব আদায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা আদায় ব্যর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির তথ্য অনুসারে লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও গত অর্থবছরের জুলাইয়ের চেয়ে এবছরের জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে 24.33%। এনবিআর কর্মকর্তাদের তথ্যমতে গত অর্থবছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজস্ব আদায় কম হয়েছিল। অন্যদিকে গত জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে কিছু রাজস্ব আদায় হয়নি, যা জুলাইয়ে এসে আদায় হয়েছে। দুই কারণে গত চলতি অর্থবছরের জুলাইয়ের তুলনায় গত জুলাইয়ে রাজস্ব আদায় ও প্রবৃদ্ধি দুটিই বেশি দেখা গেছে। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও 27,249 কোটি টাকা আদায় হয়েছে, যেখানে জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 30,110 কোটি টাকা। সে হিসাবে রাজস্ব আদায় ঘাটতি হয়েছে 9.5%, অর্থাৎ 2,861 কোটি টাকা। এই ঘাটতিকে কেন্দ্র করে খাত সংশ্লিষ্ট জানান, পুরো রাজস্ব আদায় ব্যবস্থা সংস্কার করতে হবে এবং অটোমেশন করা ছাড়া এত বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। অর্থনৈতিক মন্দা, ব্যবসায়িক স্থবিরতা এবং রাজস্ব আহরণকারী সংস্থাগুলোর অস্থিরতার কারণে গত অর্থবছরে বাংলাদেশের রাজস্ব জিডিপি অনুপাত আরও কমেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে রাজস্ব জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে 7.69%, যা গত 5 বছর ধরে 8.0%-এর ওপরে ছিল। কর জিডিপি অনুপাতও কমে গেছে, 2025 অর্থবছরে দাঁড়িয়েছে 6.7%, যা আগের বছর ছিল 7.39%। রাজস্ব বোর্ড কর্মকর্তারা মনে করছেন, কর রাজস্ব আদায়ের এই 10 IMF এ পরবর্তী মূল্যায়ন মিশনের সময় সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। এই নিম্নমুখী ধারা স্পষ্ট বার্তা দেয় যে দুর্বল দেশীয় রাজস্ব আহরণ বাংলাদেশের উন্নয়ন যাত্রার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই সময়োপযোগী রাজস্ব প্রশাসনের সংস্কারমূলক পদক্ষেপগুলো এবং শক্তিশালী কর জিডিপি এখন সময়ের দাবি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।